হুদা ভাই তোমাকে লাল গোলাপ শুভেচ্ছা, হুদা ভাই তোমাকে লাল গোলাপ শুভেচ্ছা, ইউনিয়নের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, বিএনপির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ছাত্রদলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, হুদা ভাই তোমাকে লাল গোলাপ শুভেচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের মনে এত খারাপ কেন? আমি তো মনে করতেছি আলহামদুলিল্লাহ আবহাওয়া ভালো হয়ে গেছে। একটু সবাই শুকরিয়া আদায় করেন। আলহামদুলিল্লাহ। হিন্দু ভাইদের জন্য আদাব এবং অন্যান্য ধর্মের কেউ থাকলে তার জন্য আমার শুভেচ্ছা। প্রিয় নেতৃবৃন্দ, আজকে এই কোলা ইউনিয়ন আয়োজিত এই কর্মী সভার আজকের বন্ধুবর সভাপতি, জনপ্রতিনিধি, দুইবারের মেম্বার ফারুক এবং আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা থানা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক, সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান সাধারণ সম্পাদক, মথুরাপুরের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান, আমার দীর্ঘদিনের সহযোদ্ধা, মথুরাপুরের বারবার নির্বাচিত চেয়ারম্যান আব্দুল হাজি চৌধুরী টিপু ভাই, আজকের বিশেষ অতিথি আমার ইউনিয়নের গর্বিত সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বদলগাছি উপজেলা শাখার সাবেক আহ্বায়ক, আমার কমিটির সিনিয়র সহসভাপতি, দীর্ঘদিনের রাজপথের সৈনিক, সাবেক যুবনেতা জাকির হোসেন চৌধুরী ভাই, আজকে বক্তব্য দেবার সুযোগ পাননি কিন্তু আরেক ভালো মানুষ বলে খ্যাত মিঠাপুরের সাবেক চেয়ারম্যান, আমার থানা বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক, অসুস্থতা নিয়েও এসছেন আজকে মামুন হাসান, আরেকজন সাবেক ছাত্র নেতা, সাবেক বদলগাছি ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, বদলগাছি সদর ইউনিয়নের নির্বাচিত সভাপতি বিএনপির এবং আমার থানা কমিটির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান, উপস্থিত আজকে আরেকজন যুব নেতা, আমাদের একই জেনারেশনের জনপ্রিয় বর্তমান চেয়ারম্যান, এই দুঃসময়ের চেয়ারম্যান, বিলাসবাড়ি ইউনিয়নের কৃতি সন্তান এবং আমার থানা কমিটির 1 নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পেটু সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপির সভাপতি, সেক্রেটারি বৃন্দ, যুব দলের সভাপতি, এই ইউনিয়নের দীর্ঘদিনের রাজনীতিবিদ। আমি ছোট থেকে যার নাম জানি যে কোলাতে এসে বিএনপি নামে নাকি বিশাল আধিপত্য চালায় একা একই, যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমান যুব দলের আহ্বায়ক কমিটির উপজেলা সভাপতি মেজবাউল হক রাজা, উপস্থিত আমাদের আরেকজন যুব দলের গর্বিত সন্তান বদলগাছির সারা রাজশাহী বিভাগ তাকে চিনে ফুটবলার হিসেবে, আমাদের একই সমসাময়িক কালে আমার প্রতিবেশী এখন মমিনুল ইসলাম মুন্না, উপস্থিত কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ জহিরুল ইসলাম, সাবেক জেলা পরিষদের সদস্য, উপস্থিত আমার বন্ধুবর কৃষক দলের থানার সভাপতি সাধারণ সম্পাদক বন্ধুবর লিটন, উপস্থিত শ্রমিক দলের সেক্রেটারি, এই ইউনিয়নের পরিশ্রমী রাজনীতিবিদ মুসা, উপস্থিত মহিলা দলের সাধারণ সম্পাদিকা, আমার ইউনিয়নেরই খুবই পরিশ্রম করছেন, চেষ্টা করছেন মহিলা দলকে সুসংগঠিত করবার জন্য তসলিমা, এবং এই ইউনিয়নের দীর্ঘদিনের মহিলা দল করা আরেকজন নেত্রী মিনাপা, উপস্থিত আমার উপদেষ্টা পরিষদের সদস্য, এই ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক
আমার বড় ভাই গোলাম মোহাম্মদ, উপস্থিত এই ইউনিয়নের আরেকজন বিএনপির উজ্জ্বল নক্ষত্র, কোনোদিনও পোস্ট পজিশন নিতে চান না, এই ইউনিয়নের সাবেক বিএনপির আহ্বায়ক, একনিষ্ঠ মানুষ, সৎ মানুষ হিসেবে পরিচিত। তাকে আমি দুইবার দুটা কাজ দিয়েছি, অত্যন্ত নিষ্ঠার সাথে সততার সাথে পালন করেছেন। আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই, থানা কমিটির 1 নম্বর সম্মানিত সদস্য নুরুল ইসলাম ডাক্তার, এবং আজকের অনুষ্ঠানের সঞ্চালনকারী স্নেহভাজন শিক্ষক নুরুল ইসলাম, এবং আপনারা যারা শুনছেন অন্যান্য ছাত্র দলের নেতৃবৃন্দ। সুমন দীর্ঘদিন থেকে 2009 সাল থেকে আছে, এখনো সেই বনসাই গাছের মতো ছাত্র দলের স্থান উপজেলার সদর সচিবের দায়িত্ব পালন করছে। তার বাবা ক্যান্সার আক্রান্ত, তারপরও সে সব প্রোগ্রামে আসছে। এবং অন্যান্য যারা আছেন, নাম বলছি না, তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আরেকজনের নাম বলিনি, এই ইউনিয়নেরই আরেকজন গর্বিত রাজনীতিবিদ, বন্ধুবর, আমার বাল্য বন্ধু এবং বদলিয়াসি কলেজের সাবেক নির্বাচিত জিএস, সাবেক ছাত্রদল নেতা, বর্তমানে উপজেলা বিএনপির সহসভাপতি রেজন নবী সান্ডু, এবং এখানে বাবু আছে কিনা, বাবু আছে, বন্ধুবর সাগর, বাবু, এই ইউনিয়নের সাবেক সিনিয়র সহসভাপতি রকেট ভাই, সাংগঠনিক সম্পাদক রফিকুল, এবং অনেকদিন পর আমি বিকাশিক দেখলাম। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দেখেন, আজকে কর্মী সভায় তো ভাই সারা বছর আমি আপনাদেরকে কর্মী সভা নিয়েই কথা বলি, কর্মীদের কিভাবে চলতে হয়, ফিরতে হয়। জামিল বলতেছে আমার নামটা বললো না, আন্দোলনের মধ্যে এত হেল্প করলাম, গোস্ত কিনে নেতাকে দিবার যাই তো আমি ধরাটা খাইলাম। তো এই আমরা অনেক দুঃসময়, অনেক ঝাড়ি ঝুড়ি খাইছেন আপনারা, এই যে সুন্দর করে বসে আছেন, এটাই কর্মী সভার সৌন্দর্য, এইটাই এটাই নিয়মতান্ত্রিক রাজনীতি, এটাই সুশৃঙ্খল রাজনীতি, এটাই আমাদেরকে ভবিষ্যৎ লক্ষ্যের দিকে পৌঁছায় দিবে। আমাদের ভবিষ্যৎ লক্ষ্য কি হতে পারে? আমাদের ভবিষ্যৎ লক্ষ্য হচ্ছে শহীদ জিয়ার আদর্শের দেশ করা। আমাদের ভবিষ্যৎ লক্ষ্য হচ্ছে আমরা যে রাজনীতি করি, মানুষ যেন বলে এরা শহীদ জিয়ার রাজনীতি করে। আমরা যে রাজনীতিটা করি, সেই রাজনীতিটা হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা যা রেখে যাব, আমাদের সন্তানেরা অনাদিকাল পর্যন্ত যেন বলে, যেভাবে মালয়েশিয়ার মহাথির মোহাম্মদকে বলে, যেভাবে আমরা বলি শহীদ জিয়ার সেই 3 বছরের শাসনামল, আমরা যেভাবে বলি, গর্ব করে বলি ম্যাডাম খালেদা জিয়ার কথা, আমরা যেভাবে গর্ব করে বলি আমাদের নেতা তারুণ্যের প্রতি জনাব তারেক রহমানের কথা, আমরা প্রত্যেকে এক একজন পৃথিবী রেখে যেতে পারবো, একটা শিক্ষিত পৃথিবী রেখে যেতে পারবো, একটা স্বাস্থ্যকর প্রজন্ম উপহার দিতে পারবো, একটা সুন্দর দুনিয়া আমরা রেখে যাব। সেটাই হবে রাজনীতির চাওয়া পাওয়া। আজকে এই মুহূর্তে আমাদের আপাতত কি দরকার? আপাতত আমাদের দরকার একটা গণতান্ত্রিক পরিবেশের ব্যবস্থা করা। গণতান্ত্রিক পরিবেশ কিভাবে হয় আপনারা জানেন। আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আমরা কিন্তু বিতাড়িত করেছি, কিন্তু ফ্যাসিজমে যেসব দোসররা, আপনারা যদি মনে করেন যে 50 জন সচিব ছিল, আপনারা যদি মনে করেন 200 জন যুগ্ম সচিব ছিল, যদি মনে করেন 500 জন সহকারী সচিব ছিল, মনে করেন 472 জন বা 82 জন বা 92 জন ইউনো ছিল, এতগুলা ওসি ছিল, 64 জন ডিসি ছিল, এদের কি একজনেরও কোনো বিচার হয়েছে? তাহলে কি ফ্যাসিজম গেছে? ফ্যাসিজম যায়নি। তাহলে কি গণতন্ত্র প্রতিষ্ঠা হবে? কারো বিচার হয়েছে? কয়েকজনের হয়েছে হাতে গোনা। আমরা কি দেখছি গত 11 মাস যাবৎ সরকার এখন ফেসবুকে চলে। রাত 3টার সময় এক বাচ্চা উপদেষ্টা, শিশু উপদেষ্টা
ফিডার খাওয়ার পর একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিল, কালকে আর পরীক্ষা হবে না, রাত 3টার সময় স্ট্যাটাস দিয়ে দিল। কিছু শিশুরা এদেশকে নিয়ে মানে বাচ্চাদের মতো খেলায় মেতে উঠেছে। তাদের ধারণা নাই একটা দেশ কি করে চলে। এটা এনজিওর উপদেষ্টাদেরকে তো এই দেশ চলবে না রে ভাই। 11 জন বিদেশিকে দিয়ে তো এই দেশ চলবে না। এদেশ তো ফেসবুক দিয়ে চলে না রে ভাই। এদেশ তো চলে এদেশের মানুষের মতামত দিয়ে। এদেশ চলে মানুষ কি চায় সেইভাবে এদেশটা চলে, মানুষের মতামতের ভিত্তিতে দেশ চলে। আর সেজন্যই আমরা 71-এ স্বাধীনতা এনেছিলাম। আমরা 30 লক্ষ জীবন দান করেছিলাম। আমরা হাজার হাজার মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশটা পেয়েছি। আজকে কর্মী সভায় আমি সকল শহীদদের প্রতি, 71-এর শহীদদের প্রতি যেমন আমি শ্রদ্ধা জানাই, তেমনি 90-এর শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। এবং এই অগাস্ট মাসে সে আবু সাইদ যে বুক পেতে দিয়েছিল, যে আমাদের ছাত্র দলের নেতা ওয়াসিম আকরাম চিটাগঙ্গে বুক পেতে দিয়েছিল, সকল শহীদ পরিবারের জন্য আমি আমার সমবেদনা জানাই এবং শহীদদের আত্মার মাগফিরাত করছি। সেই সাথে যেসব সন্তানেরা এই আন্দোলনে যে তাদের অঙ্গহানি করেছে, বিকলাঙ্গ হয়েছে, অতি দ্রুত তাদের সুচিকিৎসা এবং তাদের পুনর্বাসনের দাবি জানাই। 11 মাস হয়ে গেছে, ইউনূস সরকার অনেক হয়েছে। আমরা আমাদের শিশুদেরকে নিয়ে আপনাদের আর খেলতে দিব না। এই দেশটা আমাদের করতে হবে, দেশটা আমাদের, এই দেশের মানুষদের আমাদের বাঁচাতে হবে। আজকে আপনারা এসি গাড়িতে চড়ছেন, এসি বাড়িতে থাকছেন, প্রত্যেক দিন দাওয়াত করেন, কি বলে বোতল এনসিপি নাকি পার্টি এনসিপি, শিশুদের নিয়ে আপনারা খেলছেন। তাদের জন্য গতকালকে দেখলাম একটা স্কুলে ছুটি দিয়ে দিছে, পরীক্ষা বাতিল করছে, কারণ এনসিপির প্রোগ্রাম আছে। ইউনূস সাহেবকে বলি, তফসিল ঘোষণা করুন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিন, না হলে এই এনজিওর উপদেষ্টা, চাটগাঁয়ের উপদেষ্টা, আরো 11 জন বিদেশি এজেন্টদেরকে দিয়ে আপনি দেশ চালাইতে আমরা দিব না। আমরা রাস্তায় নামবো। আমরা পরীক্ষিত মানুষ। আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওই পাকিস্তানি সেনাবাহিনীদের বলেছিল, ওই রিভল্ট। আমার নেত্রী বেগম খালেদা জিয়া 90 দশক পর্যন্ত 10 বছর রাস্তায় থেকে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি, ম্যাডাম খালেদা জিয়ার উত্তরসূরি, নিজের ভাইকে হারিয়েছেন, মাকে জেলে রেখেছেন, গণতন্ত্রের সাথে উনি কোনদিন আপোষ করেনি। এই প্রোগ্রাম থেকে বলতে চাই, শহীদ জিয়ার সৈনিকেরা এ দেশ রক্ষার জন্য প্রয়োজনে আরেকবার রক্ত দিবে। কিন্তু আমরা আপনাদেরকে দেশ নিয়ে আর খেলা খেলতে দিব না। আমরা হাসিনাকে দিইনি, হাসিনার দোসররা আশপাশে আছে। আমি বলি, আমরা সবাই বদল গেছে মানুষ। আমি চাই না যারা আওয়ামী লীগ করতেন তাদের বিরুদ্ধে অযাচিত মামলা দিই, এটা করি সেটা করি, এবং আপনারাও সেটা করবেন না। সবাই আমরা বদল গেছি মানুষ, সবাই আমরা ভাই ভাই। আপনাদেরকে সাবধান করে দিয়েছিলাম যে দয়া করে ফোসফাস করবেন না। যেসব ছাত্রলীগ, যুবলীগ, এই অবৈধ লীগ যারা ফেসবুকে খুটুস খাটুস করছেন, পদে আছেন, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে। আর যদি আপনারা নীরবে, আপনাদের মতাদর্শ থাকতে পারে, জামাতের মতাদর্শ আছে না? জামাত তো জামাতের রাজনীতি করছে। হ্যাঁ, জামাতের সাথে আমাদের কোনোদিনও আদর্শিক মিল ছিল না। জামাত 86-তে হাসিনার সাথে ছিল, 88-তে এরশাদের সাথে ছিল, জামাত 96 আওয়ামী লীগের সাথে ছিল, জামাত 2001-এ আবার আমাদের সাথে ছিল, এখন আবার জামাত যে এনসিপি পার্টির সাথে গেছে। আমাদের কোন আপত্তি নেই। আমরা বিশ্বাস করি জনগণের ক্ষমতায়। জনগণ যাকে ভালো মনে করবে, জনগণ যাকে ভোট দিবে, তাকে আমরা মেনে নিব। কিন্তু
ভোটের ব্যবস্থা করতে হবে, লেভেল প্লেইং ফিল্ড দিতে হবে, সাধারণ জনগণ যেন উৎসব মুখর ভাবে ভোট দিতে পারে। না হলে প্রয়োজনে ইউনিসের বিরুদ্ধে আমরা রাস্তায় নামবো। কারণ 11 মাস হয়ে গেছে আমার নেতারা কিন্তু ইলিশ খাইতে পারে না। 11 মাস হয়ে গেছে আমার দেশের মানুষের কিন্তু দিনের পরিবর্তন হয়নি, কৃষকের কিন্তু দিনের পরিবর্তন হয়নি, শ্রমিকরা কিন্তু গরুর গোস্ত খাইতে পারে না। আপনি কার কথাই চলেন, কি করেন আমি বুঝি না। এই ইলিশ ভারতে আপনি পাঠান। আপনারা নতুন বন্দোবস্ত আনতে গেছেন, শেরশাহ আমলের বন্দোবস্ত এই আমলে চলবে না। আপনার নতুন বন্দোবস্ত দেখেছি, এনসিপিরা যখন চাঁদা তুলে বস্তায় বস্তায় টাকা নিয়ে ঘরে যায়। আমার কর্মীদের আমি আহ্বান জানাবো, দয়া করে কখনো শহীদ জিয়ার আদর্শের বাইরে যাবেন না। শহীদ জিয়ার আদর্শ কি? কারোর সাথে কটু কথা বলবেন না, কারো হক মারবেন না। আর কিছু জিনিস ইদানিং আছে, আপনি দেখবেন জনগণ রাজনীতিদের উপরেই তো আস্থা রাখে, আপনার কাছে বিভিন্ন বিচারের জন্য আসবে, সালিশের জন্য আসবে। দয়া করে আপনি এগুলাতে যাবেন না, কারণ দল আপনাকে দায়িত্ব দেয়নি, সরকারও আপনাকে দায়িত্ব দেয়নি। কাজেই এগুলা থেকে বিরত থাকবেন। যেদিন দল ক্ষমতায় আসবে, দল বা সরকার যদি আপনাকে দায়িত্ব দেয় তাহলে আপনারা করবেন। হ্যাঁ, কর্মীরা, সাধারণ লোকজন আপনার কাছে গেলে আপনি বলে দিবেন যে ভাই এখন তো আমার এরকম কোন ক্ষমতা নাই, আপনি থানায় যান, উপজেলায় যান, প্রশাসনে যান, তাদের কাছ থেকে ইউনিয়ন পরিষদে যান, তাদের কাছ থেকে আপনারা সহায়তা পাবেন। সুন্দর করে বলে দিবেন। আরেকটা কথা আমি বলি, আজকে যেহেতু কর্মী সম্মেলন, সেটা হচ্ছে নিজেদের মধ্যে যারা ভুল বুঝাবুঝি করে অন্যদিকে আছেন, দয়া করে এগুলা বাদ দিয়ে দেন। আমরা কিন্তু ধাপ ফেলা দেখলে বলতে পারি যে এটা কোন ইমামের নিচে নামাজ পড়ে, এটা শিয়া না সুন্নি না কাদিয়ানি না এটা ভারতপন্থী না পাকিস্তানপন্থী। আমরা বিএনপি ভারতপন্থীও না, পাকিস্তানপন্থীও না, আমরা বিএনপি হচ্ছে বাংলাদেশ পন্থী। আমি কিন্তু প্রত্যেকটা কর্মীকে চিনি। আপনাদের পন্থী একটা, শহীদ জিয়ার পন্থী আপনারা। এর বাইরে কোন পন্থী যদি আপনারা ধরেন, এ দলে থাকতে পারবেন না। দলের সংগঠনের বিরুদ্ধে কোনো কিছু করলে কাউকে দলে রাখা যাবে না। আজকে আমি নওগাঁ জেলা কৃষক দলের এক যুগ্ম আহ্বায়ককে বহিষ্কার করলাম এবং উনি সদর ইউনিয়নেরও, সদর উপজেলা সদরেরও উনি আহ্বায়ক ছিলেন। ভেঙে দিয়েছি একটা মাত্র, কারণ আপনার ব্যানার আপনি যেখানে যেখানে ব্যবহার করতে পারবেন। কারো সম্পর্কে কেউ যেন অযাচিত কথা ফেসবুকে লিখবেন না। আপনার কর্মী সম্পর্কে আপনার অভিযোগ আছে, আপনার আরেকজন কলিগ সম্পর্কে আপনার অভিযোগ আছে, আপনার ইউনিয়নের সভাপতিকে বলেন, না হলে থানায় আসেন, আপনার আলোচনা করে সিদ্ধান্ত নেন। মিডিয়ায় দিলে ব্যবস্থা দ্রুত হবে বলে দিলাম। দলের শৃঙ্খলা ভঙ্গ সহ্য করা হবে না, সেটা যে লেভেলে ভাঙবে কেন। সবাই খুব চুপচাপ আছে, আমি জানি। সবাই ভাবতেছে যে কেন ভাই, কেন কিছুই কথা না, সবার কথা কয় না কেন, সবাই কথা কয় না কেন, এরা বসে রাখে। শোনেন, আমি তো ভাই নমিনেশনের জন্য ব্যবসা করবো আসি, আমি রাজনীতি করবো আসি নাকি? দেখেন না, নমিনেশন তো একজনক দিবে, দুইজন টানাটানি শুরু করে দিয়েছে। কারা কথা বুঝেননি? আমি তো মনে করি আমি রাজনীতি করেছি, বিএনপি স্থানীয় রাজনীতিতে আমি পাশ করেছি জন্যই তারেক রহমান আমাকে নিয়ে কেন্দ্রে একটা পদবি দিয়েছে। আমি মনে করি তারেক রহমানের স্নেহ পাওয়ার যোগ্যতা আমি অর্জন করেছি এবং তার সুদৃষ্টি ইনশাআল্লাহ আগামীতে আপনাদের পছন্দের মানুষই এবার নমিনেশন পাবে। এবং সেজন্যই বলি, আপনারা 17 বছর যে কষ্ট করেছে, যে ধৈর্য ধরেছে, যে দুঃখ কষ্ট, যে ত্যাগ স্বীকার করেছে, যারা যারা দরিদ্র কর্মী তারা একটা সরকারি অনুদানও পাননি, যাদের শিক্ষিত সন্তান আছে তারা একটা সন্তানকে একটা চাকরিও দিতে পারেননি। রাজনীতি করার কারণে
আপনি আপনার সন্তানকে সুচিকিৎসা দিতে পারেননি, মা অসুস্থ বাড়িতে দেখতে পারেননি, খাবার খেতে খেতে থাল রেখে আপনি পালিয়ে গেছেন। আপনাদের সবার কষ্ট আমি জানি, 2009 সাল থেকে দেখে আসছি। এতদিন কষ্ট করছেন 17 বছর, আর মাত্র 2-4 মাস কষ্ট করেন। ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকের সুফল পাবেন, সম্মান পাবেন এবং সুন্দর জীবনযাপনের ব্যবস্থা করে দেব। আমি ফজলে হুদা কিছু নেওয়ার জন্য রাজনীতিতে আসি, আমার কিচ্ছু লাগবে না, আলহামদুলিল্লাহ। আমি সুস্থ আছি, সুস্থ থাকি, আপনারা সবাই দোয়া করেন এই জন্য। আমার সন্তান একটা অলরেডি মাস্টার্স পাস করেছে, গবেষণার কাজে ঢুকে হয়ে গেছে। আরেকটা সন্তানকে আমি কানাডা পড়াচ্ছি, ইনশাল্লাহ 1-1.5 বছরের মধ্যে দেশে নিয়ে চলে আসবো। আমার সন্তানেরা কেউ দেশের বাইরে হবে না, দেশের বাইরে কেউ থাকবে না, দেশেই থাকবে। আমার তো আর কিছু চাওয়া পাওয়ার নেই। এখন বয়স 54 হয়ে গেছে, আপনাদের মতো মুরব্বী হয়ে যাব কিছুদিন পর। আপনাদের সাথে যেন শেষ জীবনটা কাটিয়ে যাইতে পারি, যেন আপনাদের দোয়ার আমার সাথে সবসময় থাকে এবং আপনাদের পাশে যেন থাকতে পারি, আপনাদের জন্য সবসময় যেন ভালো কিছু করতে পারি, এই দোয়া চাই আপনাদের সবার কাছে। সবাইকে আমার শুভেচ্ছা, মোবারকবাদ এবং ধন্যবাদ এতক্ষণ এই বৃষ্টির মধ্যে কষ্ট করে আমার এই বক্তব্য শুনবার জন্য, এবং আগামীতে মেনে চলবেন বলে আশা করি।